আইপিএল এর সামান্য নেট বোলার থেকে অস্ট্রেলিয়ার যাত্রাপথ শুনলে মনে হয় না যেন একটা বানানো গল্প? এও কি সম্ভব? না বন্ধুরা, এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। আর এটা সম্ভব করে দেখিয়েছেন মাত্র 21 বছরের একটি ক্রিকেটার। তার খেলার জাদুতে পঞ্চমুখ গোটা বিশ্ব। তাই তো ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর তার নাম দিয়েছেন কপিল দেব 2.0। আবার কেউ বলছেন হার্দিকের নাকি নতুন সংস্করণ বা ভারতের বেন স্টোকস। আসুন তাহলে জেনে নিই কে সেই ক্রিকেটার আর তার ক্রিকেটের যাত্রাপথের ইতিহাস। নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ আর ইনফরমেশন ফর ইউ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম। জানেন তিনি কে? তিনি আর কেউ নন, ভারতের নতুন উদীয়মান ক্রিকেটার, যিনি তার ক্রিকেটের জাদুতে সবাইকে আকৃষ্ট করেছেন। তিনি হলেন নীতিশ কুমার রেড্ডি। কিন্তু তার এই যাত্রাপথটা অতটা সহজ ছিল না। তাই আজ জানবো তার এই কঠিন ক্রিকেট যাত্রাপথের ইতিহাস। সালটা ছিল 2003, 26শে মে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে রেড্ডি পরিবারে খুশির ঠিকানা নেই, কারণ মিথুল্লাবাবুর বাড়িতে জন্ম নিয়েছে এক পুত্র সন্তান। বাবা মা ভালোবেসে ছেলের নাম দেন কাকি নীতিশ কুমার রেড্ডি। কিন্তু তখন কি কেউ জানতো পরিবারে এক ক্রিকেটারের জন্ম নিয়েছে? যখন বয়স 5 নীতিশের, তখনই মিথিলাবাবু বুঝতে পারেন ছেলে সাধারণ না, সে আর 5টা বাচ্চার থেকে আলাদা প্রতিভা নিয়ে জন্মেছে। ওই বয়সে নীতিশ প্লাস্টিকের ব্যাট নিয়ে খেলতে শুরু করে দেয়। তার এই ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে মিথিলাবাবু ঠিক করে নেয় ছেলেকে একদিন ক্রিকেটার বানাবে। মিথিলাবাবু কাজ করতেন হিন্দুস্তান জিঙ্ক কোম্পানিতে। মধ্যবিত্ত পরিবার, আর একটা মধ্যবিত্ত পরিবার থেকে ছেলেকে ক্রিকেটার বানানো সহজ জিনিস নয়। তবুও তিনি নীতিশের বয়স যখন 12, তখনই নীতিশকে উদয়পুর ভিডিসি ক্রিকেট প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ভর্তি করে দেন, যার জন্য মিথিলাবাবুকে নিজের চাকরি ছেড়ে দিতে হয়। কারণ বাড়িতে উপার্জনের মাধ্যমই ছিলেন শুধুমাত্র তিনি, আর চাকরি ছাড়লে সংসার চালনা করতে তো মুশকিল হবেই। প্রতিবেশী আত্মীয় স্বজন বলা বলি করতে থাকে, কেন ছেলে ভবিষ্যৎ নষ্ট করছো? ক্রিকেটার হওয়া কি অত সোজা জিনিস? ক্রিকেটারের সরঞ্জাম কিনতে এত টাকা পাবে কোথায়? কিন্তু তিনি চুপ থাকেন আর মনে মনে প্রতিজ্ঞা করে নেয়, আমি আমার ছেলেকে একদিন পেশাদারি ক্রিকেটার বানাবই। নীতিশ এক সাক্ষাৎকারে তার বাবার সম্বন্ধে জানায়, আমি যখন 12 কি 13 বছরের ছিলাম, আমার বাবা আমাকে ক্রিকেটার বানানোর জন্য চাকরি ছেড়ে দেন এবং উদয়পুর চলে আসেন, এবং সেখানে ক্রিকেট বিষয়ে জানকারি নেন এবং আমার খেলাকে প্রভাবিত করতে পারে এমন রাজনীতি নিয়ে ভয় পেতেন। তিনি তার চাকরি ছেড়ে দিয়ে তার সমস্ত সময় আমার খেলাতে উৎসর্গ করেছিলেন। তার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে আত্মীয় স্বজনরা। তিনিই প্রথম ব্যক্তি ছিলেন যিনি আমাকে বিশ্বাস করেছিলেন। ভিডিসি একাডেমিতে নীতিশ তার প্রশিক্ষণ শুরু করে দেয়। তার জীবনের প্রথম প্রশিক্ষক কুমারস্বামী এবং কৃষ্ণরাওয়ের অধীনে। আর এখান থেকেই শুরু হয় নীতিশের ক্রিকেট যাত্রার পথ চলা। নীতিশের বাবা তার উপর যেই ভরসাটি রেখেছিল, নীতিশ কিন্তু তা ভাঙতে দেয়নি। নীতিশ তার বাবার ভরসার মূল্য দিতে থাকে। নীতিশ তার পারফরমেন্সের কোনো কমতি রাখেনি। নীতিশ তার ভালো কর্মদক্ষতা দিয়ে সব বয়সভিত্তিক গ্রুপের ম্যাচে তার নাম বানিয়ে রাখে। যখন একের পর এক ভালো পারফরমেন্স করতে থাকে, তখন নীতিশের বাবা তাকে বিজয়নগর একাডেমিতে নিয়ে যায়। সেখানে সে প্রশিক্ষক চার্ল ডেভিস থমাস এবং প্রশিক্ষক বিক্রমের কাছে প্রশিক্ষণ নেয়। কোচ চার্লসই ছিলেন সেই ব্যক্তি যার কারণে নীতিশ শুধুমাত্র ব্যাটার থেকে একজন অলরাউন্ডারে পরিণত হয়। চার্লস নীতিশের ফিটনেস দেখে বলেছিল, তোমার বোলিংয়ের উপর লক্ষ্য দেওয়া উচিত। ভারতীয় দলে কম্পিটিশন অনেক বেশি, ভালো সিম বোলিং অলরাউন্ডার অনেক কম। এটা তোমাকে ভারতীয় দলে জায়গা তৈরি করতে অনেক সাহায্য করবে। চার্লসের এই গুরুমন্ত্র নীতিশের জীবন পাল্টে দেয়। নীতিশ শুধুমাত্র ব্যাটার থেকে ভয়ানক অলরাউন্ডারে পরিণত হয়। নীতিশ একদিন আন্ডার 14 ম্যাচ খেলছিলেন, আর সেই ম্যাচে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং নির্বাচক MSK প্রসাদ। তিনি নীতিশের খেলা দেখেন। নীতিশের খেলা দেখে তাকে বিশাখাপত্তনমের এসি একাডেমিতে প্রশিক্ষণের জন্য প্রশিক্ষক মধুসূদন রেড্ডি এবং শ্রীনিবাসের কাছে ভর্তি করে দেন। আর এখান থেকেই নীতিশের জীবনের মোড় পরিবর্তন হয়ে যায়। ক্রিকেট তো ঠিকই চলছিল, কিন্তু ঘরের খরচ। মিথিলাবাবু তো ছেলের ক্রিকেটের জন্য চাকরি আগেই ছেড়ে দিয়েছে, তাহলে সংসার চলবে কি করে? তার একটাই উপায় ছিল, মিথিলাবাবুর রিটায়ারমেন্ট ফান্ডের ইন্টারেস্ট। সেই সময় তার একটাই আশা ছিল যে ছেলে নীতিশ রঞ্জি ট্রফি খেলে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করুক। কিন্তু ভাগ্য হয়তো নীতিশের জন্য অন্য কিছুই লিখে রেখেছিল। সময়টা ছিল 2017-18 বিজয় মার্চেন্ট ট্রফি, আর নীতিশের ব্যাট থেকে যেন আগুন ঝরছিল। তামিলনাড়ুর সাথে খেলা ম্যাচে নীতিশ 3টি শতরান করে, আর তার পরের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে আবার শতরান করে, আর তার পরের ম্যাচে তো বলের ধাগাই খুলে দেয়। নাগাল্যান্ডের বিরুদ্ধে 400 রান করে।
সেই ম্যাচে নীতিশ 441 রান করে মাত্র 345 বল খেলে। নীতিশের পুরো টুর্নামেন্টে 7টি ম্যাচ খেলে 176 এভারেজে 1237 রান করে এবং তার ঝুলিতে ছিল 26টি উইকেটও। नीतीश कुमार रेड्डी। আর এই খবরটি পুরো ক্রিকেট দুনিয়াতে আগুনের মতন ছড়িয়ে পড়ে যে অন্ধ্রপ্রদেশের একটি 15 বছরের ছেলে যে কিনা লম্বা লম্বা ছয় মারে। এই পারফরমেন্সের পর ভারতীয় বোর্ড বিসিসিআই বেস্ট ক্রিকেটার ইন আন্ডার 16 জগমোহন ডালমিয়া পুরস্কারে নীতিশকে পুরস্কৃত করে। নীতিশ বিসিসিআইয়ের তরফ থেকে এই পুরস্কার পাবার পর আন্ধ্রা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথম খেলোয়াড় হয় যাকে বিসিসিআইয়ের তরফ থেকে পুরস্কৃত করা হয়। প্রত্যেক ক্রিকেটারের মুখে একটাই নাম, নীতিশ রেড্ডি। সিলেক্টরও মেনে নিয়েছিলেন এই ছেলেটি শুধুমাত্র প্রমিসিং খেলোয়াড় নয়, একদিন দেশের জন্য খেলার দাবি রাখে। ওই পুরস্কারটি নেবার জন্য যখন নীতিশ ফাংশনে যায় তখন নীতিশ বিরাট কোহলির থেকে কিছু দূরে বসে থাকে। ও বিরাট ভাইয়ের সাথে একটি ছবি তুলতে চাই, কিন্তু সে স্বপ্নই থেকে যায়। শুধুমাত্র বিরাট ভাইয়ের থেকে দূরে দাঁড়িয়ে থাকা একই ফ্রেমে একটি ছবিতে এসে যায়। এটি দেখে তার বন্ধুরা অনেক হাসাহাসি করে। এটি নীতিশের অনেক খারাপ লাগে এবং ও প্রতিজ্ঞা নেয় একদিন বিরাট ভাইয়ের সাথে একসাথে ছবি নেবেই। কিন্তু সফর কোনোদিনও সহজ আর সরল হয় না। নীতিশ আন্ডার 16 খেলার সময়ই ভারতীয় আন্ডার 19 বি টিমের সাথেও যুক্ত ছিল। বিসিসিআই নিয়ম অনুসারে ওই সময় একটা প্লেয়ার আন্ডার 19 2 বছরের বেশি খেলতে পারবে না। তার এই পারফরমেন্সের গুণে যখন সে আন্ডার 19 বিশ্বকাপ দলের সুযোগ পেতে পারত, এই নিয়ম তার সেই ভাগ্য কেড়ে নেয়। নীতিশের এবার পুরস্কার রাখার জন্য ঘরে একটা জায়গার প্রয়োজন ছিল, কিন্তু ভাড়া বাড়িতে তা সম্ভব নয়। তাই নীতিশের পরিবার একটা বাড়ি বানানোর প্ল্যানিং করে, কিন্তু সেখানেও একটা সমস্যা দেখা দেয়, কারণ বাড়ি বানানোর জন্য 2 লক্ষ টাকা কম পড়ে। তখন নীতিশ তার বাবাকে 2 লক্ষ টাকা দিয়ে সাহায্য করে। একটা সময় ছিল যখন নীতিশের আত্মীয় স্বজনরা নীতিশকে নিয়ে প্রশ্ন করেছিল যে ওর ভবিষ্যৎ কি হবে, ফালতু টাকা নষ্ট করছে ওর পেছনে। নীতিশ যেন সেই সব মানুষদের মুখ বন্ধ করে দেয়। 2 লক্ষ টাকা বাবাকে দিয়ে বাড়ি বানানোর জন্য সহযোগিতা করে। জীবনে তো সফল তারাই হয় যারা কথা কম বলে আর কাজ বেশি করে। নীতিশ যেন ঠিক তেমনটাই করলো। 2017 থেকে 19 সবকিছু ভালোই চলছিল। ও নিয়মিত ভালো পারফরমেন্সও করছিল, অনেক পুরস্কারও জিতছিল। মনে হচ্ছিল যেন নীতিশ বড় মঞ্চের জন্যই তৈরি হয়েছে এবং আন্ডার 23 দরজা ওর জন্য খুলে গেছে। কিন্তু তারপর হলো এক ভয়ানক সময়। পৃথিবী যেন একদম থেমে গিয়েছিল। সবাই নিজেদের ঘরবন্দি হয়ে যায়, তাও আবার কতদিনের জন্য কেউ জানে না। 27 জানুয়ারি 2020 সালে নীতিশের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রদর্শন হয়ে গিয়েছিল, কিন্তু 2020 থেকে 2021 পর্যন্ত প্রায় ক্রিকেট বন্ধ ছিল। যখন 2021-22 অধিবেশন এলো, যেন পৃথিবী সময়ের থেকে অনেক এগিয়ে গেছে। নীতিশ যেন কোথায় হারিয়ে গেছে। বইয়ের পাতা থেকে নীতিশের নাম মুছে গেছে। নীতিশের না নাম ছিল আন্ডার 19 ক্রিকেটে, না নাম ছিল আন্ডার 23 ক্রিকেট দলে। মুথুলিয়া রেড্ডি বুঝতেই পারছিল না এসব কি হচ্ছে। একদিন মুথুলিয়া বাবু নীতিশকে জিজ্ঞেস করে, কোনো সুপারিশ লাগলে বলো, আমি কথা বলবো। নীতিশ জানায়, বাবা তোমায় কিছুই করতে হবে না, আমি নিজের যোগ্যতায় ফিরে আসবো এবং ব্যাটের মাধ্যমে জবাব দিয়ে দেবো। 2021 সাল যেন নীতিশকে একটু আশার আলো দেখায়, কিন্তু সেখানেও অনেকটা নিরাশা থেকে যায়। ওই সাল 21শে ফেব্রুয়ারি লিস্ট এ ক্রিকেটে তার প্রদর্শন হয়। নীতিশ ভেবেছিল হয়তো কিছু না হলেও আইপিএল এর সে কোনো দল পেয়ে যাবে। দল পেল ঠিকই, তাও আবার চেন্নাইয়ের মতন সফল দল, কিন্তু শুধুমাত্র নেট বোলার হিসাবেই। বছরের শেষে 2021-এর 4 নভেম্বর টি-20-তে তার প্রদর্শন হয়। 2023 আইপিএল নিলামে 20 লক্ষ টাকা দিয়ে সানরাইজার হায়দ্রাবাদ তাকে কিনে নেন। একসময় সে তার বাবাকে 2 লক্ষ টাকা বাড়ি বানাতে দিয়েছিলেন, আর এখন তার কাছে তার থেকে 20 গুণ বেশি টাকা। এটাও তো একরকম সাফল্য অর্জন। কিন্তু আসল ধামাকা তো 2024-এর ফেব্রুয়ারিতে হয়েছিল, যখন নীতিশ রঞ্জি ট্রফির একটি ম্যাচে 159 রানের ধামাকাদার একটা ইনিংস খেলে। আর এই পারফরমেন্স তো শুধুমাত্র একটা টেলার ছিল। 2024 আইপিএল এর প্রি ট্রেনিং ক্যাম্পিংয়ে নীতিশের শটের দক্ষতা দেখে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী ক্রিকেটের অধিনায়ক প্যাট কামিন্স ও সানরাইজার কর্মকর্তারা প্রভাবিত হয়ে যান। এটা দেখে নীতিশের আন্ডার 19 কোচ নীরলবাবু বলেছিলেন, এই বছর নীতিশের আইপিএল খেলার সুযোগ অনেক বেশি। ঠিক হলেও তেমনটাই। আইপিএল 2024-এ নীতিশ 15 ম্যাচ খেলে 142.92 স্ট্রাইক রেটে
303 রান করে। তার এভারেজ ছিল 33.66 এবং সে হয়ে যায় IPL 2024-এর এমার্জিং প্লেয়ার। তারপর তার জীবনের এতদিনের স্বপ্নপূর্ণের সময় চলে আসে। সে ভারতের জাতীয় দলে ডাকও পেয়ে যায়। 2024-এর জুলাইতে নীতিশকে ভারতীয় দলের জন্য নির্বাচিত করা হয়। আর এই খুশির খবরটা শুধুমাত্র 24 ঘন্টার জন্য ছিল। কোনো একটা আঘাত পাওয়ার জন্য তাকে ভারতীয় দল থেকে বাইরে যেতে হয়। আবার সেই ভারতীয় দলের ক্যাপ পাওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে যায় নীতিশের। মিথুলা রেড্ডির কাছে এই সংবাদটা কোনো দুঃসংবাদের থেকে কম ছিল না। সে একদম ভেঙে পড়ে। আর ভেঙে পড়বে নাই বা কেন? যে মানুষটা তার ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য সমস্ত কিছু ত্যাগ করেছিল, যখন 12 বছর আগে জেলাভিত্তিক খেলাগুলিতে খেলে ছেলে রাজ্য দলে সুযোগ পায়, তখন তার চাকরি চলে যায়। 2020-তে যখন আন্ডার-23-তে সুযোগ পায়, তখন কোভিড এসে যেন ক্রিকেট বই থেকে তার ছেলের নাম মুছে দেয়। আর এখন যখন ভারতীয় দলে সুযোগ পেল, যেখানে এই সুযোগ পাওয়ার জন্য লক্ষ লক্ষ ক্রিকেটাররা স্বপ্ন দেখে, সেই সুযোগ যখন তার ছেলে পেল, ভগবানের এই খুশিটা যেন একদিনও সহ্য হলো না। কারণ তিনি জানতেন ভারতীয় দল থেকে কেউ একবার বাইরে চলে গেলে ফিরে আসা অনেক কঠিন। কিন্তু নীতিশের নিজের উপর বিশ্বাস ছিল। সে তার বাবাকে বলল, বাবা, চিন্তা করার কোনো দরকার নেই, আমার সময় আবার আসবে। আর নীতিশের কথাটাই সত্য হলো। এইবার বাংলাদেশের সাথে সিরিজের জন্য তার নির্বাচন হয়। কিন্তু রেড্ডি পরিবার খুশি চেপে রাখে। রেড্ডিবাবু চাইছিলেন তার ছেলের এইবারে যেন যে কোনোভাবেও ডেবিউ হয়ে যায়। 6 অক্টোবর 2024-তে নীতিশের টি-20-তে ডেবিউ হয়ে যায়। কিন্তু শুরুটাই হয় ক্যাচমিস দিয়ে। কিন্তু শেষটা ছিল দিল্লিতে নীতিশের ধামাকা। সেই ম্যাচে নীতিশ 7টা 6-এর মাধ্যমে 34 বলে 74 রান করে এবং বোলিং করে নেয় 2টি উইকেট। ভারতীয় দল নীতিশের মধ্যে দিয়ে একটি সিম বোলিং অলরাউন্ডার দেখতে পাচ্ছিল। Bangladesh have seen the ball is sticking into the surface and the third one has accounted. It's a free hit and it's been put away. Over long gone. Goes again, once again it was in his arm. Nitish Kumar Reddy will be a very proud man. And straight to long off. Second wicket for Nitish Reddy. কিন্তু 22 ফেব্রুয়ারি 2024-এ নীতিশের টেস্ট দলে পদার্পণ হয়। নীতিশের হাতে ভারতীয় দলের ক্যাপটি এসে যায়। আবার কে দেয় সেই ক্যাপ? দ্য লেজেন্ড, দ্য কিং বিরাট কোহলি, যার সাথে একটি ছবি তোলার স্বপ্নই থেকে গিয়েছিল এক সময়। আর এখন এই বিরাট ভাইয়ের সাথে সে ছবি নিজে তুলেনি, পুরো দুনিয়া তুলেছিল আর অনেক শেয়ারও করেছিল। একেই বলে বাবার আত্মত্যাগের প্রতি যোগ্য সম্মান, এটাই নিজের প্রতি বিশ্বাস, আর একেই বলে কমিটমেন্ট। যার নাম একসময় পুরো ক্রিকেট বই থেকে মুছে গিয়েছিল, যে একসময় IPL-এ শুধুমাত্র নেট বোলার ছিল, সেই এখন ভারতীয় আন্তর্জাতিক দলের সদস্য। তো বন্ধুরা, কেমন লাগলো নীতিশের জিরো থেকে হিরো হওয়ার গল্পটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।